বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক মানব জমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি নিজ নামে নিজ পত্রিকায় এমন একটা প্রতিবেদন ছাপিয়েছেন যেখানে প্রথমবারের মতো মানব জমিন পত্রিকা বলছে যে তাদের অনুসন্ধানে পাওয়া এমন তথ্য বেরিয়ে এসেছে যে তারেক রহমানকে 2007 সালের 1/11 সরকারের সময় হেফাজতে নিয়ে সিলিং এর সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল, প্রবল নির্যাতন করা হয়েছিল। কারা কারা নির্যাতন করেছেন, কারা গ্রেফতার করতে গিয়েছিলেন, সেসবের বিস্তারিত বিবরণ যেমন দেওয়া হয়েছে। মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী তার এই প্রতিবেদনের শেষে উল্লেখ করেছেন যে তারেক রহমানকে যখন এরপর দেশত্যাগে বাধ্য করা হয় তখন তার কাছ থেকে একটা অঙ্গীকার পত্র স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছিল। মানে অঙ্গীকার পত্র যাকে এতদিন ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ মুচলেকা হিসেবে অভিহিত করে আসছিলেন। এই প্রথম কোন সংবাদ মাধ্যম বলল যে তারা অনুসন্ধানে এমন প্রমাণ পেয়েছে যে তারেক রহমান সত্যিকার অর্থেই একটা মুচলেকা বা অঙ্গীকার পত্রে স্বাক্ষর করে তবে দেশ ছেড়েছিলেন। এখন মতিউর রহমান চৌধুরী মানব জমিন সম্পাদকের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রীর যে ঘনিষ্ঠ সম্পর্ক, মানে সবে এপ্রিল মাসের শেষে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি হিসেবে মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী সহ মতিউর রহমান, মাহফুজ আনাম, বাংলাদেশের বাঘা বাঘা সব দৈনিকের সম্পাদকেরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ডিমের তরকারি দিয়ে ভাত খেয়ে এসেছেন। এসে উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন যে প্রধানমন্ত্রী তাদেরকে অভয় দিয়েছেন। তো এই যখন পরিস্থিতি মানব জমিন সম্পাদকের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রীর সম্পর্কের, তখন এটা বুঝতে বাকি থাকে না যে এহেন অনুসন্ধান যে অবশেষে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম করলো এবং প্রথমবারের মতো এই স্বীকৃতি এলো যে তারেক রহমান সত্যি মুচলেকায় স্বাক্ষর করে বা অঙ্গীকার পত্রে স্বাক্ষর করে দেশত্যাগে বাধ্য হয়েছিলেন, সেটা খুব তাৎপর্যপূর্ণ বটে। এবং তারেক রহমানের সেই সময়কার যে দুর্ভোগ, যে ভয়াবহ নির্যাতনের তিনি শিকার হলেন, এ বিষয়ে এই অনুসন্ধানে বিভিন্ন সেনা কর্মকর্তাদের নাম তখন বেরিয়ে এলো যখন তারেক রহমান সরকার ক্ষমতা গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু 1/11 সরকারের অন্যতম কুশীলব জেনারেল মাসুদ উদ্দিন সহ সেনা কর্মকর্তাদের গ্রেফতার শুরু হয়েছে এবং তারা জিজ্ঞাসাবাদে নানা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন। সে খবর এদিক সেদিক থেকে সংবাদ মাধ্যমে বেরিয়ে আসা শুরু করেছে। এখন মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী এই যে মুচলেকার কথা বলছেন, সিলিং এর সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখার কথা বলছেন, কিংবা নির্যাতনকারী সেনা কর্মকর্তাদের নামের তালিকা তুলে দিচ্ছেন, সেটা কি সত্যি মানব জমিন সম্পাদকের বা তাঁর পত্রিকার কোনো অনুসন্ধান, নাকি ওই যে 2007 সালেও প্রথম আলো, ডেইলি স্টার, মানব জমিন সহ পত্রিকাগুলো ডিজিএফআই এর দেওয়া সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে কিংবা জয়েন্ট ইন্টারোগেশন সেলে রাজনৈতিক ব্যক্তিবর্গ নির্যাতনের মুখে, ভয়ের মুখে যেসব সাক্ষ্য দিচ্ছিলেন, সেসব সাক্ষ্যের বিবরণী পাওয়ার ভিত্তিতে যেসব খবর প্রচার করছিলেন, তারই একটা ধারাবাহিকতা কিনা? মানে এ দফায়ও আসলে জিজ্ঞাসাবাদের মানে দলিলাদি এই সম্পাদক বা সংবাদপত্রগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে কিনা খবর প্রকাশের জন্য, এবং এই যে মানে অনুসন্ধানের কথা মানব জমিন সম্পাদক বলছেন, সেটা সত্যি সাংবাদিকতার নিয়ম মেনে অনুসন্ধান নাকি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধান, সেটা এই প্রতিবেদন পড়লে বোঝা মুশকিল। খুব নতুন কিছু ইনফরমেশন আছে মানব জমিন সম্পাদকের এই অনুসন্ধানী প্রতিবেদনে। সেখানে তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে জেনারেল মঈন ও ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিনের উপস্থিতিতে আর্মি হেডকোয়ার্টারে তারেক রহমানকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই তাকে গ্রেফতার করে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে যান কর্নেল অবসরপ্রাপ্ত ইমরান তাদের মইনুল রোডের বাসভবন থেকে। এবং মেজর ইমরানের দেওয়া তথ্য অনুযায়ী
মানবজমিন সম্পাদক লিখছেন। এখন সেই তথ্য কি মেজর ইমরান ডিজিএফআই এর কোনো জয়েন্ট ইন্টারোগেশন সেলে বসে দিয়েছেন, পুলিশের কোনো জিজ্ঞাসাবাদে দিয়েছেন, না মানবজমিন সম্পাদককে দিয়েছেন, সে বিষয়টায় আমার একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এই প্রতিবেদন পড়ে। তো এখন উনি লিখছেন মেজর ইমরানের দেওয়া তথ্য অনুযায়ী একজন রানার এবং একজন ড্রাইভার নিয়ে তিনি মইনুল হোসেন রোডের খালেদা জিয়ার বাসভবনে উপস্থিত হওয়ার 3 ঘন্টা পর তারেক রহমান বেরিয়ে এসে তাদের গাড়িতে ওঠেন এবং বাসভবন থেকে বেরিয়ে মেজর ইমরানের গাড়িতে তিনি উঠলে তাকে নিয়ে নির্ধারিত গন্তব্যে রওনা হন মেজর ইমরান এবং তার সঙ্গে থাকা রানার তারেক রহমানের মুখ ওই গাড়িতেই কালো কাপড় দিয়ে ঢেকে দেন। এ সময় তারেক রহমান জানালা খোলার জন্য অনুরোধ করলেও নিরাপত্তার কারণ দেখিয়ে মেজর ইমরান তার নাকচ করে দেন। এরপর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ শুরু করেন গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত যে জাতীয় সমন্বয় কমিটি বা সিটিআইবি গঠিত হয়েছিল সেই কমিটির কর্মকর্তারা, এবং সেখানে লেখা হচ্ছে যে সিটিআইবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তখন ভারপ্রাপ্ত কর্নেল জিএস লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার উপস্থিত থাকেন। তার নির্দেশে অন্য কর্মকর্তারা তারেক রহমানকে বিশ্রী ভাষায় গালিগালাজ করেন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে এরপর তারেক রহমানকে 3-4 দিন রাখা হয়। সেখানে তাকে ঘন্টার পর ঘন্টা চোখ বেঁধে রাখা হয়, হাত বাঁধা অবস্থায় ঝুলিয়ে রেখে নির্যাতন করা হয়। দীর্ঘ সময় একটানা তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়। মানবজমিন সম্পাদক লিখছেন যা ছিল অমানবিক, বর্বরচিত। তারেক রহমানকে 2 বার জয়েন্ট ইন্টারোগেশন সেলে আনা হয়েছিল। মানবজমিন সম্পাদক বলছেন তাদের অনুসন্ধানে তারা এটা পেয়েছেন। 2007 সালের ডিসেম্বর মাসে টানা কয়েকদিন ধরে জেআইসিতে তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখানে অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুর রব খান তার জবানবন্দিতে উল্লেখ করেছেন যে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদারের নির্দেশে তারেক রহমানের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। সেই জবানবন্দিতে তারেক রহমান তার ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চান বলে দাবি করা হয় এবং তখন মানবজমিন সম্পাদক লিখছেন যে সব সময় 4 জন পদস্থ সেনা কর্মকর্তা উপস্থিত থেকে তারেক রহমানের কাছ থেকে ওই জবানবন্দি আদায় করেন যেখানে তিনি তার ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছিলেন। এর মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব খান, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হোসেন এবং মেজর অবসরপ্রাপ্ত মনির। নির্যাতন চালিয়ে সে সময় তারেক রহমানকে অনেকটাই পঙ্গু করে ফেলা হয়। স্বাভাবিকভাবে তিনি হাঁটতেও পারছিলেন না। তার উপর নির্যাতনের একটা কাহিনী অনুসন্ধানী রিপোর্টে সন্নিবেশিত রয়েছে। এই লাইনটি পড়লে আরো প্রশ্ন জাগে যে এই অনুসন্ধানী রিপোর্টটা কে তৈরি করছেন? কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনা গোয়েন্দা সংস্থা নাকি মানবজমিন? সেটা বারবার প্রশ্ন করছি এ কারণে যে এর মধ্যে কিন্তু সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে এসেছিল জেনারেল মাসুদরা গ্রেফতার হওয়ার পর যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারেক রহমানের সূত্রে খবর নিয়ে 1-11-র সময় তারেক রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা মোকদ্দমা এবং তারেক রহমানকে নির্যাতনের সঙ্গে নানাভাবে জড়িত এবং তাকে উস্কানিদাতা হিসেবে কাজ করেছিলেন যারা, তাদের 113 জনের একটা তালিকা প্রস্তুত করেছেন। মানবজমিন সম্পাদক তার এই পুরো প্রতিবেদনটি শেষ করেছেন এই কথা বলে যে 2008 সালের 11ই সেপ্টেম্বর তারেক রহমানকে বলপূর্বক দেশত্যাগে বাধ্য করা হয়। এর আগে একটি অঙ্গীকারপত্রে সই করিয়ে নেওয়া হয়। সেই অঙ্গীকারপত্র দেখেছেন কিনা মানবজমিন সম্পাদক সেটা নিশ্চিতভাবে মানবজমিন সম্পাদকের এই প্রতিবেদন থেকে বোঝা না গেলেও অঙ্গীকারপত্রের বিষয়টি যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বা মুচলেকার বিষয়টি যে বলতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তরফে কোনো আপত্তি নাই সেটা একরকম নিশ্চিত। তো কিন্তু মুচলেকাটা উঠে গেল কোন পর্যায়ে? 2025-এর ডিসেম্বরে হঠাৎ কখন ওই বাধাটি উঠে গেল যে বাধার কথা 2025-এর নভেম্বরেও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারেক রহমান বলেছিলেন যে দেশে ফেরার বিষয়টি তার একক ইচ্ছাধীন নয়। এই বিষয়গুলো বর্তমান প্রধানমন্ত্রী যদি খোলাসা না করেন কিংবা তার এই ঘনিষ্ঠ সম্পাদকদের দিয়ে খোলাসা না করান তাহলে বাংলাদেশের রাজনীতির অনেক রহস্যই কিন্তু অমীমাংসিত থেকে যায়। কারণ মনে রাখতে হবে মানবজমিন সম্পাদক যদিও বা বলছেন
তারেক রহমানকে বলপূর্বক দেশত্যাগে বাধ্য করা হয়েছিল, কিন্তু 2008 সালের একটা বড় সময় জুড়ে খালেদা জিয়ার সাব জেলে ব্রিগেডিয়ার এটিএম আমিন, আলী হাসান মুজাহিদ, বিএনপির মহাসচিব দেলোয়ার হোসেন এরা গিয়ে যে খালেদা জিয়াকে নির্বাচনে আনার জন্য দর কষাকষি শুরু করেন এবং খালেদা জিয়া বারবারই বলেন যে তার দুই পুত্রকে বিদেশে চিকিৎসার জন্য জামিন দিয়ে না পাঠালে তিনি কোন রকম সমঝোতাতেই যেতে প্রস্তুত নন। সেটা কিন্তু সে সময় জেমস এফ মরিয়ার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের তার বার্তায় যেমন পাওয়া যায়, তেমনি বিএনপির মন্ত্রী শীর্ষস্থানীয় নেতা মওদুদ আহমেদের কারাগারে কেমন ছিলাম বইয়েও তার বিস্তারিত বর্ণনা আছে। 2008 সালের জুলাইয়ে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে জামিনে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হলেও তারেক রহমানকে কিছুতেই ছাড়তে রাজি হচ্ছিলেন না 1/11 কুশীলবেরা এবং সে সময় খালেদা জিয়াকে রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে তার স্বভাব বিরুদ্ধ অবস্থান নিয়ে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, যদি তারেক রহমানকে দ্রুত জামিন দিয়ে বিদেশ পাঠানো না হয় তাহলে তাকে আর বাঁচানো যাবে না, প্রয়োজনে তারেক রহমান রাজনীতি ছেড়ে দেবেন। এবং এরপরই 2008 সালের সেপ্টেম্বরে তারেক রহমান জামিনে মুক্ত হয়ে সপরিবারে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার অনুমতি পান এবং এর পরপরই তারেক রহমান বিএনপির রাজনীতিতে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে এই জল্পনা আরো দানা বাঁধে যে নিশ্চিতভাবে কোনো মুচলেকা বা অঙ্গীকার পত্র দিয়ে তবে তারেক রহমানকে দেশ ছাড়ার ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়া সেনাবাহিনীর সঙ্গে একটা সমঝোতার মাধ্যমে। কি আছে সেই অঙ্গীকার পত্রে, কি আছে সেই মুচলেকায়, সেই মুচলেকা কি অবশেষে প্রকাশিত হবে? কারা তাকে এই জোর জবরদস্তি করলো আর কারাই বা এ দফায় সেই জবরদস্তি তুলে নিয়ে তারেক রহমানের বাংলাদেশে ফিরে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিল? সেই রহস্যগুলো ভেদ হওয়া নিশ্চিতভাবে বাংলাদেশের রাজনীতি বুঝতে অত্যন্ত জরুরি। চলেন সবাই মিলে জোরসে একটা স্লোগান দেই, ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গুলামি না আজাদি, আজাদি আজাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। কোথায় গেল তোমাদের দিল্লি না ঢাকা স্লোগান? কোথায় গেল তোমাদের গোলামি না আজাদি স্লোগান? 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম জেলার ফুলমারী উপজেলার অনন্তপুর সীমান্তে একটা হত্যাকাণ্ড ঘটেছিল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে একটা কিশোরী নিহত হয় যার নাম ছিল ফেলানি। কাঁটাতারের যে বেড়া, সেই বেড়ায় ঝুলেছিল তার লাশ প্রায় 4 ঘন্টার মতো। এটা নিয়ে সারা বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়। পুরো দায়টা বাংলাদেশ আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। কেন? কারণ ফেলানিকে ভারতবর্ষ হত্যা করেছে, বিএসএফ হত্যা করেছে, এই দায় নাকি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের। 2011 সালের ঘটনা, পার হয়ে গেছে 1 যুগেরও বেশি সময়। আচ্ছা, ফেলানিকে কেন হত্যা করা হয়েছিল? এই প্রশ্নটা কি আপনারা কখনো করেছেন? ফেলানিকে বিএসএফ গুলি করেছিল, ফেলানি হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, ফেলানির লাশ কাঁটাতারে ঝুলেছিল, কিন্তু ফেলানিকে হত্যা কেন করা হয়েছিল এই প্রশ্নটা কখনো আপনারা করেছেন? কেউ জানতে চেয়েছেন ফেলানি কেন হত্যাকাণ্ডের শিকার হলো? চান নাই, কারণ আপনারা সব সময় সামনে যেটা ঘটে সেটাই দেখতে চান। এই ঘটনার পেছনে যদি কোনো কিছু থেকে থাকে সেটা আপনারা জানতে চান না, দেখতে চান না, বুঝতে চান না, শুনতেও চান না। এইটা আপনাদের স্বভাবগত বৈশিষ্ট্য, বিশেষ করে বাঙালির। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারি গ্রামের দরিদ্র কৃষক দিনমজুর নুরুল ইসলামের মেয়ে ফেলানি। নুরুল ইসলাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে চলে যায়। পেটের তাগিদে, ক্ষুধার তাগিদে সে বাংলাদেশে তার জীবিকা নির্বাহ করতে অক্ষম ছিল, যার কারণে সে ওই সীমান্ত ব্যবহার করে ভারতবর্ষে চলে যায়। পরবর্তীতে ফেলানির বিয়ে ঠিক হয় বাংলাদেশে। ফেলানির বিয়ে উপলক্ষে ফেলানির পিতা এবং ফেলানি সীমান্তের কাঁটাতারের উপর দিয়ে মই ব্যবহার করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। বিএসএফ সেটা দেখে ফেলে এবং গুলি করে, যার কারণে ফেলানি হত্যাকাণ্ডের শিকার হয়। এমনকি ফেলানির পিতা নুরুল ইসলাম সীমান্তে চোরাচালানের সাথে সম্পৃক্ত ছিল, অর্থাৎ ভারত থেকে বিভিন্ন ধরনের
পণ্য সে সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করা, তো বাংলাদেশে তার লোকজন ছিল, তারা সেটা বাংলাদেশে বিক্রি করে ফেলানির পিতাকে পয়সা দিত। এই ঘটনা আপনারা জানেন? কখনো জানতে চেয়েছেন? চান নাই, উল্টো দোষ দেওয়া হয়েছে বিএসএফ কে, দোষ দেওয়া হয়েছে শেখ হাসিনাকে, দোষ দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে, যে আওয়ামী লীগ শাসনকালে থাকা অবস্থায় কেন ফেলানি হত্যাকাণ্ড ঘটলো। কিন্তু ফেলানির পিতা যে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে গেল, সেখানে গিয়ে আবার চোরাচালানের ব্যবসা করলো, সেটা আপনারা কখনো জানতে চান নাই, সেটা আপনারা কখনো সামনে আনতে চেষ্টাও করেন নাই। বাংলাদেশের সুশীল বুদ্ধি, বাংলাদেশের গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, বিশেষ করে জামাত এবং বিএনপি এবং বামেরা এই ফেলানি হত্যাকাণ্ড নিয়ে এমন কোনো জঘন্য মিথ্যাচার নাই যেটা করে নাই। ওকে ফাইন, ফেলানি হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, এটা আওয়ামী লীগের দায়, এটা বিএসএফ এর দায়, এটা ভারতের দায়, এটা শেখ হাসিনার দায়, সব ঠিক আছে। কিন্তু গতকাল ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে দুজনকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। কেন হত্যা করেছে জানেন? তারাও সীমান্তে অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল, তারা সীমান্তে চোরাচালানের সাথে সম্পৃক্ত ছিল। এটা বাংলাদেশের গণমাধ্যমে আসবে না, আসবে না তো। কারণ এখন তো বাংলাদেশের গণমাধ্যমের প্রিয় পাত্র আমাদের পরাধীন মন্ত্রী জনাব তারেক রহমান ক্ষমতার মসনদে তুলতুলে জায়গায় অধিষ্ঠিত হয়ে বসে আছে। এখন তো মিডিয়া সেগুলা বলবে না। মিডিয়া সবসময় শেখ হাসিনার ভুল ধরতে ব্যস্ত ছিল, মিডিয়া সবসময় আওয়ামী লীগের ভুল ধরতে ব্যস্ত ছিল। মিডিয়া জামাত, ডান বাম, এনসিপি এদের ভুল কখনো চোখে দেখবে না, কারণ মিডিয়া দালাল, প্রথম সারির দালাল। আজকে যেই সব সাংবাদিককে জেলে আটকে রাখা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের শাসনামলে তারা আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিল, তাদেরকে মিথ্যা মামলায়, ভুয়া হত্যা মামলায় গ্রেফতার করে রাখা হয়েছে। শাকিল, ফারজানা রূপা, সাংবাদিক দম্পতি, শাহরিয়ার কবির, ওনাদের মতো ব্যক্তিদেরকে জেলে আটকে রাখা হয়েছে। এগুলার পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটবে না? জনাব তারেক রহমান, আপনি কি বাংলার মসনদে চিরকালের জন্য স্থায়ী হয়েছেন? অন্যায় তো। এখন এনসিপির দালালগুলা স্লোগান দেবে না, ছাত্র দলের দালালগুলা স্লোগান দেবে না, ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। এখন যাও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে, সেখানে গিয়ে স্লোগান দাও, 7 সিস্টার্স দখল করব, সেখানে গিয়ে বলো পশ্চিমবঙ্গ দখল করব 4 দিনের মাথায়, সেখানে গিয়ে এই মানে জোশ দেখাও, সেখানে গিয়ে জিহাদি জোশ দেখাও, সেখানে গিয়ে স্লোগান দাও নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যাও না, স্লোগান দাও, দেখি তোমাদের কত বড় বুকের পাঠা। সীমান্তে দুজনকে হত্যা করা হয়েছে, এই নিয়ে বর্তমান সরকারের কোনো ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট মহলের কারো কথা শুনেছেন? কেউ কোনো মন্তব্য করেছে? কেউ কোনো বক্তব্য দিয়েছে? দেয়নি, দেবে না। কারণ ভারত বিরোধিতা করা হয় শুধুমাত্র বাংলাদেশে ধর্মীয় অনুভূতির ব্যবসা করার জন্য। বাংলাদেশ ইসলামিস্ট যারা আছে, রেডিকালিস্ট যারা জঙ্গি জিহাদি মানসিকতার, এদের ভোটগুলাকে ব্যালট বাক্সে ভরার জন্যই মূলত এই ধর্মীয় কার্ডটা খেলা হয়। বিজেপিকে আপনারা উগ্রবাদী সংগঠন বলেন, বিজেপিকে আপনারা বলেন ধর্মীয় রাজনীতি করে, হিন্দুত্ববাদ নিয়ে রাজনীতি করে। আপনারা আবার বলেন ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা উল্লেখিত আছে, তারা কেন ধর্মীয় রাজনীতি করবে? বাংলাদেশের সংবিধানে তো ধর্মনিরপেক্ষতা আছে, আছে না? বাংলাদেশ স্বাধীন হয়েছে 4টা নীতির উপর ভিত্তি করে: ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। এই 4টা বাংলাদেশের সংবিধানে আছে। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকার পরেও বাংলাদেশকে তোমরা চাও ইসলামী শরিয়া আইনের মাধ্যমে পরিচালিত করতে, বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হোক, ইসলামের আইন প্রতিষ্ঠা হোক, সেটা তোমরা চাও। অথচ বাংলাদেশ ধর্মনিরপেক্ষ। কিন্তু ভারত যখন, বিজেপি যখন ধর্মীয় রাজনীতি করে, তখন তোমাদের চেতনার দণ্ড এমন 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 করে, তখন তোমাদের ধর্মীয় অনুভূতি একদম এমন 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 করে, তখন তোমাদের সেকুলারিজমের কথা মনে পড়ে যখন ভারতে বিজেপি ধর্মীয় রাজনীতি করে। আর যখন তোমরা বাংলাদেশে বসে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বসে, যে রাষ্ট্র স্বাধীন হয়েছে ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করে, তখন তোমাদের সেকুলারিজমের কথা মাথায় থাকে না। জামাতের আমিরই বলতেছে পশ্চিমবঙ্গে মুসলিমদের নির্যাতন হয় কিনা সেটা আমরা খতিয়ে দেখবার চেষ্টা করব। একাধিক জঙ্গি জিহাদি মৌলবাদী এই মাদ্রাসার পায়ু যোদ্ধারা ভারতকে হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, দখল করবে। ক্ষেত্র বিশেষে দেখলাম বিএনপির বিভিন্ন নেতাকর্মীরাও হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে। ভারতে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার যদি সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন চালায়, বাংলাদেশেও সেটা চলবে হিন্দু ধর্মাবলম্বীদের উপর। কি চমৎকার, কত বড় দ্বিচারিতা এদের মধ্যে! আপনারা জাস্ট চিন্তা করেন। ক্ষমতা এমন একটা জিনিস, এটাকে
উত্তপ্ত করার মতো ভাবতে হবে। বাংলাদেশের ক্ষমতা একটা উত্তপ্ত করার মতো। শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসলো, তারেক রহমান সবকিছু সমঝোতার মাধ্যমে বাংলাদেশে আসলেন। এসেই তিনি ভেবেছেন ক্ষমতার চেয়ারে যেভাবেই হোক তাকে বসতে হবে। আসলেন, বসলেন। এরপর যখন বুঝলেন এটা উত্তপ্ত একটা করা, এখানে বসলে পশ্চাৎ দেশ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে যদি আমি এই ক্ষমতার তাপটাকে নিয়ন্ত্রণ করতে না পারি। জনাব তারেক রহমান এই তাপকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই, তিনি সার্বিকভাবে ব্যর্থ হয়েছেন। এখন আমি নিশ্চিতভাবে বলতে পারি, জনাব তারেক রহমান যখন তার বইয়ের বুকে মাথা রেখে ঘুমায়, তার বইয়ের কুলে মাথা রেখে ঘুমায় রাত্রিবেলা, তখন সে নিঃসন্দেহে স্বপ্ন দেখে একজন মহিলা 70 ঊর্ধ্ব, সেই মহিলা কিভাবে এই দানবীয় রাষ্ট্রকে পরিচালনা করেছেন, সেই মহিলা কিভাবে এই অসংখ্য দৈত্য দানবকে বোতলবন্দি করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে তিনি কিভাবে একক হাতে সামাল দিয়েছেন, বাংলাদেশটাকে কিভাবে তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যমায়ের দেশে রূপান্তর করেছেন, বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সামরিক খাত, নারী ক্ষমতায়ন থেকে শুরু করে সংখ্যালঘুদের জন্য বিভিন্ন ধরনের বন্দোবস্ত করা, বিভিন্ন ভাতার ব্যবস্থা করা, বিধবা ভাতা, অসংখ্য, মানে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, গৃহায়ন প্রকল্প, যে যাদের বসবাসের জন্য জায়গা ছিল না, জমি ছিল না, বাস্তুহীন, গৃহহীন, তাদেরকে ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া, কি করেন নাই? বঙ্গবন্ধুর কন্যা আপনাদের জন্য কি করেন নাই? বিনিময়ে আপনারা কি দিয়েছেন? তাকে অসম্মানিত করে তার অন্তর্বাস নিয়ে আপনারা হাসি তামাশা করেছেন, ঠাট্টা করেছেন। তাকে হত্যা করতে না পেরে সেটার ক্ষোভ আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। আপনারা গণমাধ্যমে বলেছেন শেখ হাসিনাকে হত্যা করা ছিল আপনাদের একমাত্র লক্ষ্য। এখন চালান রাষ্ট্র। আমি আজকে এই ভিডিওতে বলে গেলাম, বাংলাদেশে এমন দিন আসছে, দ্রুত তারেক রহমান শেখ হাসিনাকে ফোন করে মাফ চাইবেন। তিনি বলবেন আসেন আমরা একসাথে মিলে দেশ পরিচালনা করি। কারণ তারেক রহমানের বাবার সাধনায় এই রাষ্ট্র পরিচালনা করবেন। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যেভাবে ধ্বংসের দিকে আগাচ্ছে, বাংলাদেশের রিজার্ভ কত এখন আমি জানি না, আপনারা জেনে থাকলে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। এই রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্রের না আছে আইন শৃঙ্খলা, রাষ্ট্রের না আছে কোনো সিস্টেম, রাষ্ট্রের আমলাতন্ত্র দুর্নীতিগ্রস্ত, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর ভেঙে পড়েছে, আবার তার মধ্যে মরার উপর খাড়ার ঘা মার্কিন বাণিজ্য চুক্তি, জ্বালানি সংকট, হামের টিকার অভাবে প্রতিদিন অসংখ্য শিশু মৃত্যুবরণ করতেছে। সবকিছু মিলিয়ে ভাই, আমি আবারও বলতেছি, তারেক রহমান খুব শীঘ্রই বঙ্গবন্ধু কন্যার সাথে কথা বলে বলবে যে আসেন, দেশে আসেন, আপনার উপর থেকে সব অবৈধ রায় আমরা প্রত্যাহার করে নেব, আমরা রাষ্ট্রটা একসাথে মিলে পরিচালনা করি। এছাড়া জনাব রহমানের আর কোনো পথ বাকি নাই। যেভাবে আগুন নিয়ে খেলতেছেন, একদিকে ভারত, অন্যদিকে চীন, তার উপর মার্কিন যুক্তরাষ্ট্র, এই তিনটা বৈশ্বিক ক্ষমতাকে ব্যালেন্স করার সক্ষমতা 10 পাস প্রধানমন্ত্রীর মধ্যে নাই। এটা খোদ 10 পাস প্রধানমন্ত্রী নিজেও জানে। সুতরাং দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আজাদি না গোলামি, আজাদি আজাদি, এইসব স্লোগান না দিয়ে আপাতত স্লোগান দেন, ওই দিল্লিও না ঢাকাও না, ইসলামাবাদ ইসলামাবাদ, দিল্লিও না ঢাকাও না, করাচি করাচি, এই ধরনের স্লোগান দেন। তাহলে বাংলাদেশের মানুষ বুঝবে যে আপনারা সত্যিকার অর্থে কি ধারণ করেন। এই আড়ালে আবডালে লুকিয়ে থেকে গুপ্ত হয়ে যে রাজনীতি করার প্রবণতা, এখান থেকে বের হয়ে আসেন জনাব তারেক রহমান। কোনো হুমকি নয়, কোনো ধামকি নয়, শুধুমাত্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াই আমাদের কাজ। আমরা সেটা করছি, বাকি সিদ্ধান্ত নেবে বর্তমান সরকার, সরকারের প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আশা করি বুঝতে পেরেছেন।